সাহিত্য জগতে একটা কৌতুক আছে যে বলা হয় মার্ক টোয়েনকে চিঠি পাঠাতে কোনো ঠিকানা লাগতো না। মানে আপনি মার্ক টোয়েন লিখে যে কোনো একটা কিছু লিখে, যে এমনকি দ্য ওয়ার্ল্ড এটা লিখে চিঠি পোস্ট করলে তার বাড়ি নাকি এটা পৌঁছায় যেত। কারণ হচ্ছে দুনিয়ার সব পোস্টম্যান নাকি মার্ক টোয়েনের বাড়ি চেনে। এটা নিশ্চয়ই বাড়তি কথা, এটা নিশ্চয়ই কৌতুক। তবে এর কাছাকাছি একটা অভিজ্ঞতা আমার বছর দুয়েক আগে হলো। আমি আমার বাচ্চাদের নিয়ে যাচ্ছিলাম রফিক ভাইয়ের বাড়িতে। যাওয়ার পথে আমি না রফিক ভাইয়ের বাড়ি বেশ কয়েকবার গেছি। সেই ক্যারিয়ারের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত অনেকবার গেছি। না, আমার যেটা হয় যে আমি ওই যাওয়া জায়গাও বারবার ভুলে যাই, নাম ভুলে যাই, কোন জায়গাটা এক্স্যাক্টলি এটা ভুলে যাই। তো আমি এই যে মোহাম্মদপুরে থাকি, কাছেই 3 রাস্তার মোড়, এখান থেকে জিঞ্জিরার দিকে সিএনজি যায়। আমি ওখানে গিয়ে সিএনজিতে জিজ্ঞেস করতেছি যে জিঞ্জিরা যাব। তো বলতেছে জিঞ্জিরা কোথায় যাবেন এক্সাক্ট, অনেকগুলো লোকেশনের কথা ওরা বলতেছে, অমুক জায়গায় কিনা তমুক জায়গায় কিনা, বাবুবাজার ব্রিজের ওপার না এই পাশে না ও পাশে, নানা রকম বলতেছে। আমি তো খুবই কনফিউজড হয়ে গেছি। আমি বলতেছি বাইরে আমি তো এক্সাক্ট জায়গা বলতে পারি না, তাহলে কিছু একটা বলেন। তাই আমি যাবো রফিক ভাইয়ের বাড়ি, আপনার মুখে চলে আসছে। তখন ওই সিএনজি আলা আয়সা দিয়ে বলতেছে রফিক ভাই মানে আমাকে রফিক ভাই, ক্রিকেটার রফিক ভাই। হ্যালো, হ্যাঁ দেখো রফিক ভাই বাড়ি যাইতে ঠিকানা লাগে নাকি, চল বলে আমাদের নিয়ে গেল। দিস ইজ রফিক ভাই, আমাদের পুরো বাংলাদেশের রফিক ভাই, যার বাড়ি যাইতে আপনার ঠিকানা লাগে না। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমার ধারণা আপনি রওনা দিবেন, শুধু লোকজনকে বলবেন রফিক ভাই কই, পৌঁছে যাবেন। রফিক ভাইয়ের কাছে পৌঁছায় যাওয়া যায়। রফিক ভাই হচ্ছে বাংলাদেশের আপামর মানুষের ক্রিকেটার। আমার ধারণা মাশরাফি সাকিবের এই প্রবল জনপ্রিয়তা, মানে দৃশ্যমান প্রবল জনপ্রিয়তা, এটার পিছনে তো মিডিয়ার দৃশ্যমানতা একটা বিরাট ব্যাপার। তারপরেও রফিক ভাইকে সম্ভবত কেউ ছাড়াই যাইতে পারে নাই। মানে মাচ পিপলের কাছে এখনো রফিক ভাই সর্বসেরা। সেটা আমি টের পাই এই কন্টেন্ট করতে এসে। লোকজন দেখে যে টুকটাক রফিক ভাইয়ের সঙ্গে মাঝে মাঝে ছবি পোস্ট করি, রফিক ভাই সম্পর্কে দু একটা লাইন লিখি, ফলে অনেকে বলেন যে রফিক ভাই সম্পর্কে বলতে। এটা আমার জন্য খুব দুঃসাহসের ব্যাপার। আপনারা খেয়াল করছেন যে আমি আমিনুল ইসলাম বুলবুল, মোহাম্মদ রফিক এদের নিয়ে এখনো কন্টেন্ট করি নাই, বা সচিন টেন্ডুলকার এদের নিয়ে এখনো কন্টেন্ট করি নাই। কারণ আমার কেন জানি মনে হয় যে আমি নিজে তো ওইটার যোগ্য না। তারপরেও যতটুকু বুঝি আজকে একটু রফিক ভাইয়ের গল্প বলি। আমি রফিক ভাইয়ের যোগ্যতা নিয়ে কথা বলবো না, শুধু রফিক ভাইয়ের গল্পটা বলি। আসলে দেখেন আমার সঙ্গে রফিক ভাইয়ের যেটুকু ঘনিষ্ঠতা, খুবই সামান্য, এটুকু ঘনিষ্ঠতা, এর চেয়ে অনেক বেশি ঘনিষ্ঠতা তার এলাকার ভ্যান চালকদের সঙ্গে, রিক্সা চালকদের সঙ্গে, তার এই নিম্নবর্গের লোকেদের, সো কল্ড নিম্নবর্গের লোকেদের সঙ্গে ঘনিষ্ঠতা বেশি। হয়তো সেই নিম্নবর্গের একজন হিসাবে, মানে নিজের একজন হিসাবে, সে তার ছোট ভাইয়ের বয়সী বা তার চেয়েও ছোট, সেই হিসাবে একটু ঘনিষ্ঠ হইতে পারছিলাম। সেটা তার ক্যারিয়ারের একদম শেষ দিকে 2-4 বার ছোট ছোট ইন্টারভিউ নিচ্ছি। রফিক ভাই খুব ইন্টারভিউর কথা শুনলে খুব খেপে যেত। যত খাতিরের লোক হোক ইন্টারভিউ দিবে না, ওই কথা বলতে বলতে যা হয়। কিন্তু একটা খুব ভালো সুযোগ পাইছিলাম, রফিক ভাই যেদিন অবসরের ঘোষণা দিল যে নেক্সট টেস্ট খেলে অবসর নেবে, রফিক ভাই তখন আবাহনীতে খেলে। অলমোস্ট প্রায়টার সময় আবাহনীতে থাকে। এই যে ক্লাব ভবন ছিল না, এখন তো ভেঙে টেঙে ফেলছে, ক্লাব ভবনে থাকে। তো রফিক ভাইকে ওইখানে গিয়ে একদিন খুব ধরলাম, রফিক ভাই অবসর উপলক্ষে একটা ইন্টারভিউ দিতে হবে। রাজি হয় না। পরে প্রথম আলো টেঙ্কু ভাই, আপনারা নিশ্চয়ই নাম চেনেন, শামসুল হক টেঙ্কু, বাংলাদেশের লিজেন্ডারি ফটোগ্রাফার। মানে ওই সাংবাদিকতায় উৎপল শুভ্র যত বড়, স্পোর্টস ফটোগ্রাফিতে শামসুল হক টেঙ্কু প্রায় তত বড়। তো টেঙ্কু ভাইরে বললাম যে টেঙ্কু ভাই আপনি একটু, টেঙ্কু ভাইয়ের সঙ্গে তো ক্রিকেটারদের দারুণ খাতির, ফলে তাদের একটা দারুণ খাতির আছে। টেঙ্কু ভাই কি সব বলে রাজি করা ফেললো, বললো যে কাল সকালে যাস, এখন 8টার মধ্যে চলে যাবি, যা ইন্টারভিউ আসবে। আমি গেছি। আমি যাই আবাহনীর ওই যে ক্লাব ভবনের ঠিক সামনে একটা চেয়ারে বসে আছি। ওই সাপোর্টার স্টাফরা, যাদের আমরা পিয়ন বলে অভ্যস্ত, তারা তো মোটামুটি মুখ চিনে ফেলছে। ততদিনে আমি আবাহনীতে ওই সময় প্রায় সময় থাকতাম। তখন আবাহনীতে তো ধরেন আমাদের ম্যাশ খেলে, তারপর রানা খেলে, তুষার খেলে। আবাহনী তো আমার কাছে তখন হচ্ছে আড্ডার জায়গা আর কি। আমিও বয়সে ছোট ওদের সাইজেই। তো আবাহনীর সাপোর্টার স্টাফটা চেনে, তারা জিজ্ঞেস করছে ভাই ইন্টারভিউ নিতে আসছেন? আমি বললাম যে হ্যাঁ, রফিক ভাই ইন্টারভিউ দিবে। 2টা চেয়ার দিছে। ও রফিক ভাইরে খবর দিছে ওরা গিয়ে যে ইন্টারভিউ নিতে আসছে, আপনি নাকি বলছেন। রফিক ভাই নামা শুরু করলো। আমি এই জিনিসটা প্রায় জায়গায় বলি, এইটা আমার জীবনে সম্ভবত সবচেয়ে লম্বা দোতলা থেকে নামার দৃশ্য দেখা। এত সময় ধরে আমি কাউরে দোতলা থেকে নামতে দেখি নাই। কেন? এই যে নামার পথে জুনিয়র ক্রিকেটার, তার বয়সী ক্রিকেটার, আবার ম্যানেজমেন্টের লোকজন,
বিশেষত যারা চতুর্থ শ্রেণীর কর্মচারী, ওই যে বললাম নিম্নবর্গের লোকের প্রতি তার একটা বিশেষ সহানুভূতি, বিশেষ খাতির, সে নিজেকে ওই দলের মনে করে। এদের সঙ্গে আদি রসাত্মক কথাবার্তা, গালিগালাজ এগুলা করতে করতে নামছে। আমার এসে দেখে বলতেছে যে কি ইন্টারভিউ লইবেন? আমি ইন্টারভিউ দেবো কেমনে, আমি কে? আমি যতটুকু বিনয় নিয়ে বললাম, ভাই একটা ইন্টারভিউ দেন, আপনি শেষ টেস্ট খেলবেন, টেঙ্কু ভাই তো রাজি করাইছে, বসেন, কিন্তু ইন্টারভিউ করবেন কে? আমার ইন্টারভিউ করবে কে? আমি বুঝাইলাম যে ভাই আপনার ইন্টারভিউ পড়ার জন্য বহু লোক বসে আছে, জাস্ট একটা ইন্টারভিউ দেন। প্রথম কোশ্চেনটা করলাম, সুব্রতা শিখাই দিয়েছিল যে অবসরের পরে কি করবেন। তো সে কোনো কিছু না ভেবে বলে কিউরেটর হবো। বললাম রফিক ভাই কিউরেটর কেন হবেন? তো রফিক ভাইয়ের একটা জিনিস জীবনে এখনো পর্যন্ত, এই রফিক ভাইয়ের কাছে মাঝে মাঝে যায়, কোনো কিছু যুক্তি নাই তার কাছে, সে সিদ্ধান্তে পৌঁছায় যায় সরাসরি। সে বলতেছে হইতে চাইছে হবো। কারণ না, রফিক ভাই একটা যুক্তি দেন। বলে দেখেন এমন একটা কিছু করতে চাই যেটাতে ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারি, মাঠে থাকতে পারি। আমি তো বড় কেউ না, অন্যরা কোচ হবে, ধারাভাষ্যকার হবে, যারা শিক্ষিত টিক্ষিত বড় বড়, এরা এইসব করে মাঠে থাকবে। কিন্তু আমি তো ভাইবার দেখলাম যে আমারে তো কেউ এগুলা করতে লেব না, আমি তাহলে কিউরেটর হব, তাই ক্রিকেটার গুলো লগে থাকবো। দিস ইজ রফিক ভাই। আপনি যাই বলেন, রফিক ভাই মানে হচ্ছে আমাদের ক্রিকেট। রফিক ভাই ক্রিকেটের সঙ্গে থাকার জন্য, ক্রিকেটারদের পাশে থাকার জন্য, ক্রিকেট মাঠের মাটির কাছে থাকার জন্য সে কিউরেটর হইতে রাজি ছিল। সেই রফিক ভাইয়ের গল্পটা একটু বলি। ওই যে রফিক ভাইয়ের শুরুটা তো মানে সিনেমাটিক। আমার যদি রফিক ভাই পারমিট করতো, আমি এখন যে রফিক ভাইয়ের বাসায় যাই, মানে আমি তো আপনারা জানেন যে আমি মানে মোটামুটি সব বিষয় স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছি, কিন্তু জীবনে একটা স্বপ্ন এখনো তীব্রভাবে আছে, সেটা হচ্ছে রফিক ভাইয়ের কাছ থেকে এই সম্মতিটা আদায় করা যে তারে নিয়ে আমি একটা বই লিখবো। সম্মতি ছাড়াও বই লেখা যায়, পৃথিবীর বিভিন্ন দেশে লেখে মানুষ, কিন্তু রফিক ভাই আমার উপরে ক্ষোভ তৈরি হোক তার, যে বই লিখলাম, রফিক ভাই বললো যে এইটা দাদা একটা কাম করলেন আপনি, আমার বই নিয়ে বই লিখছেন, এটা কোনো কাম হলো? এটা আমি শুনতে চাই না বলেই রফিক ভাইয়ের কাছে বারবার অনুমতি চাই। সে রাজি হয় না। কিসের বই? আমি বই লেখার মতো কোনো মানুষ? বই লিখবেন সাকিব রে লইয়া, মাশরাফিরে লইয়া। বই কোনোদিন লিখি বা না লিখি সেটা আলাদা কথা, কিন্তু আপনাদের নিশ্চিত করে বলতে পারি যে এত বড় নাটকীয় জীবন, এত বড় সিনেমাটিক জীবন আপনি আর পাবেন না। রফিক ভাইয়ের জন্ম অত্যন্ত দরিদ্র ঘরে, অত্যন্ত দরিদ্র ঘরে। মানে ওই ঘরের একটা ছেলের, জিঞ্জিরার ওই দিকের ওই ঘরের একটা ছেলের আসলে স্বাভাবিক পরিণতি হতো জিঞ্জিরার ওদিকে, ওই ধুলাই কালটাল, ওখানে যে ওই যে গ্যারেজ ট্যারেজ গুলো আছে, ওরকম কোনো জায়গায় ঠাই পাওয়া, গ্যারেজের সহকারী হিসাবে। পরে হয়তো গ্যারেজ মিস্ত্রি হইতে পারতো, বা নৌকা চালক হইতে পারতো, এরকম একটা পরিবারের ছেলে। এবং রফিক ভাই সংস্কৃতিগত ভাবে ওই অংশেরই লোক। কিন্তু রফিক ভাইয়ের ভেতরে একটা আজব নেশা ঢুকে গেল, সেটা হচ্ছে ক্রিকেট খেলা। তখন রফিক ভাই বাচ্চা ছেলেটা, একদম বাচ্চা। সে বুড়িগঙ্গা দু একবার যে পার হয়েছে, তখন তো বাবুবাজার ব্রিজ ট্রিজ হয় নাই, ওই জায়গাটা আমার দেখাইছে যে কোন জায়গা থেকে পার হতো। ওই তার একদম বাসা থেকে একটু আগায়, এখন যে বাড়ি করছে ওই বাড়ি থেকে একটু আগায় ওই ঘাটটা, ওই ঘাটের কাছ থেকে সে দু একবার পার হয়ে ওপার গিয়ে দেখছে পোলাপাইন একটা নতুন খেলা খেলে, ক্রিকেট। রফিক ভাইয়ের মূল নেশা হচ্ছে ব্যাটিং। রফিক ভাই ব্যাটিং করবে। রফিক ভাইয়ের প্রতিদিন সকালবেলায় ওইটা কাজ ছিল হচ্ছে গরু নিয়ে ওই নদীর পাড়ে চড়াইতে যাওয়া। মানে সত্যি হচ্ছে রফিক ভাইয়ের খুব একটা সুযোগ হয় নাই, পারিবারিক টানা পড়ে অমুক তমুক মিলায় খুব পড়াশোনার পিছনে সময় দেওয়ার সুযোগ হয় নাই। সে ওই সকালবেলায় গরু চড়াইতে যাইতো, একটা কাজ করতো। গরু চড়াইতে তো রফিক ভাই একা যাইতো না। দেখেন এখনকার এই বাস্তবতায় বসে আপনি ঢাকার এই পাশেই এই চিত্র কল্পনা করতে পারবেন না। আমি ধরেন যে জায়গায় বসে শুট করতেছি মোহাম্মদপুরের এই পাশটায়, এই পাশটায় তো একটা জলাভূমি ছিল, এই পাশেই বুড়িগঙ্গা ছিল, অল্প কিছুদিন আগের কথা। সেখানে রফিক ভাই তখন যেখানে থাকতো কেরানীগঞ্জের ওই পাশটায়, ওই পাশটা তখন একদম গ্রাম। তো গ্রামের মানুষটা যেরকম করে, ওই যে গরু চড়ায়, একই সঙ্গে বিভিন্ন বাড়ির লোকেরা আসে, এসে গরু চড়ায়। রফিক ভাই ওদের কারো জিম্মায় নিজের গরুগুলো দিয়ে রফিক ভাই নদী পার হয়ে যেত। ওই মাঝিরে হাত পা ধৈরা আমার একটু পার করে দাও, পার হইতে যে এক আনা দুই আনা পয়সা লাগবে ওইটাও রফিক ভাই ছিল না, কোথায় থাকবে। ফলে রফিক ভাই পার হয়ে যেত। পার হয়ে শুরুতে শুরুতে ওই আশেপাশেই ক্রিকেট খেলতো। এরপর রফিক ভাই সন্ধান পেয়ে গেল যে ওই পাশ থেকে ভিতর দিয়ে স্টেডিয়ামে আসা যায়। আর স্টেডিয়ামে আসলেই তার সামনে তো পৃথিবী খুলে গেল। আরে বাপরে বাপ, এটা একটা কি জিনিস! এটা তো ক্রিকেট খেলা। এই যে ক্রিকেট খেলায় সে ঢুকলো, আর স্রষ্টা তো সম্ভবত তাকে পাঠাইছেই বাংলাদেশে, যে বাংলাদেশের বেস্ট এবার প্রতিবাদের একজন করে।
ফলে তার প্রতিভাও বুঝতে ক্রিকেট কর্মকর্তাদের খুব একটা সময় লাগলো না। শুরুতে ছোটখাটো দলে 2-1 বছর খেললো, সম্ভবত সেকেন্ড সিজনে তারা বাংলাদেশ বিমান নিয়ে নিল। বাংলাদেশ বিমানটাও এখন আপনারা বুঝবেন না যে বাংলাদেশ বিমান তখন কত বড় ব্যাপার। বাংলাদেশ বিমান সরাসরি একেবারে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের পরিচালিত দল, এখনো তাই, কিন্তু এখন আর ওই জৌলুসটা নাই। একটা সময় পর্যন্ত তারা সবচেয়ে পোলাইট এবং শিরোপার জন্য ফাইট দেওয়া একটা টিম করত। যদিও মূল ফাইটটা আবাহনী মোহামেডান এরাই করতো, কিন্তু তারা খুব বড় দাবিদার ছিল শিরোপার। ফলে বাংলাদেশ বিমান যারে তারে নিত না, নিল রফিক ভাইরা। এখন সেই রফিক ভাই কে? সেই রফিক ভাই হচ্ছে ব্যাটসম্যান এবং পেস বোলার। কে শুনে অবাক হচ্ছেন? একেবারে এই প্রজন্মের যদি আপনি হন তাহলে তো অবাক হবেন, কিন্তু যারা আমাদের প্রজন্মের তারা হয়তো এইসব গল্প শুনছেন যে রফিক ভাই তখন জেনুইন পেসার। এমনি কিন্তু ছিপছিপে লম্বা আসার, গায়ে প্রচন্ড জোর, হাত চাপে ধরলে টের পাবেন কিরকম জোর। ফলে সে ভালো পেস বোলিং করতো। ও সেটা বিমানের হয়ে তার একটা দুটো ম্যাচ সে খেললো পেস বোলার হিসাবে, পেস বোলার কাম ব্যাটসম্যান, মানে অলরাউন্ডার হিসাবে। তখন ঢাকার লিগের প্রত্যেকটা দলে বিদেশি খেলোয়াড় আসতো, বিশেষত শ্রীলঙ্কা এবং পাকিস্তানি খেলোয়াড় একদম ভরা থাকতো। এবং তারা কারা? ইংল্যান্ডেরও তারকা সব খেলোয়াড় আসতো। এগুলো আরেকদিন একটা গল্প বলবো, বুঝছেন? এটা আজকে একদম কথা দিয়ে রাখতেছি, ঢাকা লিগের সেকাল নিয়ে একদিন একটা গল্প বলবো। ওই যে একদম রানা তুঙ্গা থেকে শুরু করে ওয়াসিম ওয়াকার কিরকম ভাবে, নীলফেয়ার ব্রাদার এরা কিভাবে খেলছেন, প্রথম বিদেশি কে ছিল, এগুলো বলবো। ওরকমই বিমানে আসছিলেন ওয়াসিম হায়দার। ওয়াসিম হায়দার ইন্টারন্যাশনালি খুব অ্যাক্লাইমড না, কিন্তু ঘরোয়া ক্রিকেটের জন্য খুব ভালো অলরাউন্ডার ছিলেন এবং বাংলাদেশের লিগে খুব রেসপেক্টেড ক্রিকেটার ছিলেন। ওয়াসিম হায়দার খেলতেছেন। এখন সমস্যাটা হচ্ছে, যেটা হয় প্র্যাকটিস সেশনে, আপনারাও এটার সঙ্গে হয়তো এক্সপিরিয়েন্স পাইছেন 2-1 বার, যারা ক্লাবে ক্লাবে খেলছেন, না খেললে জানেন যে প্র্যাকটিসের শেষ দিকে যে সাধারণত বেশি স্টামিনাওয়ালা ব্যাটসম্যানরা একটু ভোগায় খুব বোলারদের। এই আর একটু বল করো, আর 2 ওভার নেট করি, এই আর একটু বল করো। তো ওয়াসিম হায়দার এরে ওরে রিকোয়েস্ট করতেছে যে সে আরেকটু নেট করবে। এমনিতে সবাই ক্লান্ত হয়ে গেছে, প্র্যাকটিস প্রায় প্যাক আপ। ওই সময় যে রফিক ভাইরে বলতেছে যে রফিক থোড়া বল ডাল না, ও রফিক ভাইও বলছে যে ভাই আর হবে না, সারাদিন খুব ক্লান্ত। যেহেতু পুরান ঢাকার মানুষ, উর্দু তো ভালোই পারে, পুরান ঢাকার সবাই কম বেশি উর্দু পারে। ফলে রফিক ভাই বলে দিছে একদম যে হবে না। ওয়াসিম হায়দার শেষ পর্যন্ত সমঝোতা হিসাবে বলছে যে তুই তো পেসার, তুই হাত ঘুরায় বল কর, জায়গায় দাঁড়ায় বল কর, তোর কষ্ট হবে না। তো রফিক ভাই দেখছে যে একটা সিনিয়র মানুষ পাকিস্তানি, কেউ রিকোয়েস্ট করছে, রফিক ভাই জায়গায় দাঁড়ায় বল না করে জাস্ট 2-3 স্টেপ পাকায় এসে হাতটা ঘুরায় বাহাতে সিমার ছিল, বাহাতে বল ছাড়ছে। ফার্স্ট বল একদম পড়ে ওয়াসিম হায়দারের স্টাম্প পড়ে গেছে। ওয়াসিম হায়দার যেই সেই ব্যাটসম্যান না, ওয়াসিম হায়দার বোর্ড হয়ে গেছে। ওয়াসিম হায়দার ভাবছে যে কোনো ঢিলার উপরে পড়ছে। সে বলটা রফিক ভাইয়ের হাতে দিয়ে বলতেছে যে রফিক প্রপার রান আপে ইয়ে কর তো, স্পিন করো তো। বলতেছে আমি স্পিন পারি না। যেটা করছো এইটাই করো, কিন্তু প্রপার রান আপে করো, স্পিনাররা যেটুকু রান আপ নেয় ওই রকম রান আপে করো দেখি। ও রফিক ভাই স্পিনারদের রান আপে আসে আবার বাহাতে স্পিন করছে, আবারও বিটেন। এভাবে যতগুলো বল করতেছে ওয়াসিম হায়দার আর খেলতেই পারে না। এবার ওয়াসিম হায়দার তারে বলতেছে যে একটু ঝুলায় মারো তো। ফ্লাইট তো আর বুঝে না, রফিক ভাইও বুঝে না, আর ওয়াসিম হায়দার তো বুঝছে যে ফ্লাইট বললেও বুঝবে না। বলটা এরকম ঝুলাই দিত, ঝুলাই দিছে, ওয়াসিম হায়দার বলের লাইনে যেতে পারে নাই। মানে সে ওইটুকু সময়ের মধ্যে ওয়াসিম হায়দার বুঝে ফেলছে যে এইটা লিজেন্ডারি লেভেলের স্পিনার, মানে সাধারণ লেভেল না, এটা লিজেন্ডারি লেভেলের। এটা ওয়াসিম হায়দার মাথায় রেখে দিয়েছে এবং সম্ভবত দু একটা টিমমেটের সঙ্গে গল্প করছে। পরদিন বিমানের সঙ্গে খেলা মোহামেডানের। এখন মোহামেডানের জুটি একদম দাঁড়ায় গেছে, 2 শ্রীলঙ্কান ব্যাট করতেছে, সম্ভবত একজন রানা তুঙ্গা একদম সলিড হয়ে, রক সলিড হয়ে দাঁড়ায় গেছে। এর মধ্যে রফিক ভাই কিন্তু 2 ওভার পেস বল করেও ফেলছে। এখন কোনো সমাধান হচ্ছে না, ওয়াসিম হায়দার নিজে বল করছে, সবাই বল করতেছে, কোনো কাজ হচ্ছে না, জুটি ভাঙে না। জুটির রান 100 পার হয়ে গেছে। ওয়াসিম হায়দার হঠাৎ করে ডাক দিছে, রফিক ভাইয়ের ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে রফিক বল কর। তখন ক্যাপ্টেন কে ছিল আমার ঠিক মনে নেই, কিন্তু ক্যাপ্টেন আপত্তি করছে। রফিক ভাই প্রথম যে 2 ওভার বল করছে, পেস বল করছে, তো ব্যাপক মার খাইছে। তখন ক্যাপ্টেন বলছে যে রফিক রে বল দিও না, এবং ক্যাপ্টেনের অ্যাটিটিউড হচ্ছে যে আজকের পরে রফিক ভাই আর ম্যাচও পাবে না। ও ওয়াসিম হায়দার বলতেছে না, ও বল করবে, ওই স্পিন করবে। রফিক ভাই ক্যাপ্টেন পারলে দুইজনই ওয়াসিম হায়দারে তখন মারে। ওয়াসিম হায়দার বলতেছে যে প্লিজ আমার কথা শোনো, একটা ওভার 6টা বল করতে দাও, ও স্পিন করবে। রফিক ভাই গিয়ে বলছে যে কাউকে তুমি আমার যেরকম বল ডালছো ওই বলটা ডালবা, ঠিক ওই রান আপে ওই বলগুলো করবা।
তোমার এটা স্পিন না পেস বোঝার দরকার নেই, তুমি করো। রফিক ভাই করছে প্রথম ওভারে 3 উইকেট নাই। এরপরে আর কখনো রফিক ভাইকে পেছন ফিরে তাকাতে হয় নাই। সে এরপরে আসলে সিনেমা বললাম না, সিনেমাতেও সম্ভবত ওই যে দেখেন না যে জসিম ছোটবেলায় গান গাইতে গাইতে দৌড় দিছে, বড় হয়ে নায়ক হয়ে গেছে, জাস্ট দৃশ্যটা ওই রকম। রফিক ভাই ওই যে ওভারটা রান আপে দৌড় দিল, পরের দৃশ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সে পৃথিবীর অন্যতম সেরা বাহাতি স্পিনার। কথাটা কথার কথা না, কথাটা কথার কথা না। স্ট্যাটিস্টিক্যালি পৃথিবীর সেরা বাহাতি স্পিনার এখন সাফল্যের দিক থেকে সাকিব আল হাসান। কিন্তু আমরা তো চোখের সামনে সাকিব, রাজ্জাক, রফিক তিনজনই বল করতে দেখছি। আগের জেনারেশনের কাউরে দেখি নাই, ধরেন গোয়ালাদা বা এদের দেখি নাই। এ তিনজনের মধ্যে রফিক ভাই বাকি দুইজনের চেয়ে এরকম ব্যবধানে আগানো, মানে রাজ্জাক আর সাকিব যদি এখানে থাকে, রফিক ভাই এইখানে। শুধু যদি আপনি বোলিং এর লেভেলের কথা বলেন, এখন তাহলে রফিক ভাই এত উইকেট পায় না কেন? এই ছোট্ট একটু ব্যাপার আছে, সেটা হচ্ছে তখন আমরা ম্যাচ খেলতাম খুব কম। রফিক ভাই যেটা যৌবন, সেই যৌবনে আমরা ম্যাচ খেলতাম হচ্ছে প্রতি 4 বছর অন্তর 2 বা 4টে ম্যাচ। কিভাবে 2 বা 4টে ম্যাচ? যদি এশিয়া কাপ খেলতাম তাহলে 2 ম্যাচ হতো, যদি অস্ট্রেলিয়া কাপ হতো মানে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আসতো ওই টুর্নামেন্টে, তখন 4টে ম্যাচ হতো। এই ছিল আমাদের সম্বল। আপনি কিভাবে আশা করেন যে সে খুব বেশি উইকেট পাবে? 2000 সালে আমরা যখন টেস্টের স্ট্যাটাস পেলাম, ততদিনে রফিক ভাই কিন্তু তার স্বর্ণ যুগে আর নাই। তারপরেও সে যা ছিল, এটা বাংলাদেশের যে কারো চেয়ে বেস্ট, যে কারো চেয়ে অনেক আগানো। সে সময় আবার একটা সমস্যা হলো যে আমরা প্রথম বছরগুলোতে প্রচুর টেস্ট খেলছি, কোনো সন্দেহ নাই, কিন্তু সেই টেস্টগুলোতে রফিক ভাই বল করার সুযোগ পাইতো 1 ইনিংস। দেখেন শেরওয়ান বলেন, মুরালিধরন বলেন, সর্বকালের সেরা স্পিনারদের আপনি উইকেট সংখ্যা যদি দেখেন, মোর দেন 50% হচ্ছে সেকেন্ড ইনিংসে। এটাই স্বাভাবিক পৃথিবীর সব জায়গায়। দু একটা বিরল ব্যতিক্রম জায়গা বাদ দিলে স্পিনাররা মূল অ্যাটাকটা করে হচ্ছে সেকেন্ড ইনিংসে, যখন উইকেটে একটু ফাটল ধরে। রফিক ভাই তার জীবনে সেকেন্ড ইনিংসে খুব একটা বল করতে পারে নাই, কারণ আমাদের ব্যাটসম্যানরা টোটাল রান তত করতে পারতো না। ধরেন অস্ট্রেলিয়া এসে 400 সামথিং করছে, আমাদের ব্যাটসম্যানরা 2 ইনিংস মিলে 400 পার করতে পারতো না। আমরা তো বেশিরভাগ ক্ষেত্রে ইনিংস ব্যবধানে হারতাম, এবং সেটা খুব সামান্য যে 2-1টা ম্যাচ সেকেন্ড ইনিংসে যেত, ওইটা আমরা শিরোনাম করতাম যে সাফল্যের সঙ্গে ইনিংস পরাজয় এড়িয়েছে বাংলাদেশ। তখন কত থাকতো জানেন? প্রতিপক্ষের টার্গেট 11 বা 12। ওইখানে নিশ্চয়ই আপনি আশা করেন না যে রফিক ভাই 5 উইকেট মেরে দেবে। তারপরেও রফিক ভাই বাংলাদেশের প্রথম 100 উইকেট শিকারী টেস্টে। ওয়ানডেতেও সে দুর্দান্ত বোলার ছিল। আমি বলছি যে কোয়ালিটি নিয়ে, রফিক ভাইয়ের কোয়ালিটি নিয়ে আমি বেশি কথা বলবো না, কারণ ওর জন্য যে যোগ্যতা লাগে আমি অন্তত বুঝি, বাকিরা বোঝে বুঝুক, না বোঝে না বুঝুক, আমি অন্তত বুঝি যে আমি ওই যোগ্যতার 100 কিলোমিটার মধ্যে নাই। মোহাম্মদ রফিকের বোলিং বিশ্লেষণ করবো আমি দেবব্রত, তাহলে তো আমার লেভেল অন্য জায়গায় চলে যেত। শুধু বলতে পারি যে বাংলাদেশে তার চেয়ে ভালো ফ্লাইট কেউ দিতে পারে না, এবং সম্ভবত পৃথিবীর ইতিহাসে বাঁহাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে ভালো ফ্লাইট দিতে পারতো রফিক ভাই। ভেরিয়েশন, অ্যাকুরেসি, অ্যাকুরেসি রফিক ভাইয়ের আশেপাশে কেউ নাই। এটা আমি জেনে শুনে বলতেছি, মানে আমাদের দেখা বাঁহাতি স্পিনার যত গ্রেট, রঙ্গনা হেরাত বলেন, ড্যানিয়েল ভেট্টরি বলেন, সাকিব আল হাসান বলেন, রাজ্জাক বলেন, আমাদের সময় তো এরাই সেরা বাঁহাতি স্পিনার। এরা কেউ তার মতো অ্যাকুরেট না, কেউ তার মতো অ্যাকুরেট না। তবে আমি যেহেতু মূর্খ মানুষ, আমার তো ওই টেকনিক্যাল জিনিসগুলো মুগ্ধ করতো না, আমাকে সবচেয়ে মুগ্ধ করতো রফিক ভাই রিদমিক বলে। রফিক ভাই বলে একটা রিদম ছিল রে ভাই, এই জিনিসটা না স্পিনারদের মধ্যে দিয়ে হারায় গেছে। এই জিনিসটা লেগ স্পিনারদের মধ্যে থাকে, লেগ স্পিনার আপনি খুব একটা পাইতেন না একটা সময় পর্যন্ত। এখনকার লেগ স্পিনারদের মধ্যেও অনেক কমে গেছে। এই যে আজকাল যেসব লেগ স্পিনার এরা শর্টার ফরম্যাটে বল করার জন্য এত নন রিদমিক হয়ে গেছে, এদের ওই সৌন্দর্যটা, মানে প্রত্যেকটা জিনিস আপনার মনে হবে ছন্দে ছন্দে একটা ঝাঁকি দিয়ে দিয়ে, মানে ঝাঁকি না, একটা ছন্দের সঙ্গে হাতটা উঠতেছে, সেরকম বাঁকায় আসতেছে, আনবিলিভেবল আনবিলিভেবল। আপনার মনে হবে যে আসলে অফ স্পিনের শেরওয়ান। এত সুন্দর ছন্দ, এত সুন্দর ছন্দ, প্রত্যেকটা বল দেখতে ইচ্ছে করতো। বল পড়ার পরে দেখতে ইচ্ছে করবে হচ্ছে টেকনিক্যাল লোকেদের, আর আমি দেখতাম রফিক ভাইয়ের ওই রান আপে আসা, ওই ডেলিভারিটা কি সুন্দর। তবে আমি নিশ্চিত আপনি এতক্ষণে রাগ হওয়া শুরু করছেন যে বেটা তুমি 90 কিডস, তুমি রফিক ভাইয়ের আসল জিনিস তো বলতেছো না। হ্যাঁ, রফিক ভাইয়ের মূল জনপ্রিয়তা তো ছিল ব্যাটিং এর জন্য, দুমদার একটা ব্যাটিং। রফিক ভাই এই যুগে জন্মাইলে রফিক ভাইয়ের পরিচয়টা কি হতো জানেন? একদম আমি আপনার লিখে দিতে পারি। রফিক ভাই এই যুগে জন্মালে রফিক ভাইয়ের পরিচয় হতো হচ্ছে মারকাটারি ব্যাটসম্যান, যে বাহাতে স্পিন করতে পারে। মূলত সে দেখতেন টপ অর্ডার ব্যাটসম্যান হতো, এবং টপ অর্ডার ব্যাটসম্যান হিসাবেই কিন্তু সে আমাদেরকে ওয়ানডেতে প্রথম জয় এনে দিচ্ছে। কেনিয়ার বিপক্ষে আমরা প্রথম যে ম্যাচটা খেললাম,
ওটাতে মেকশিফট ওপেনার হিসাবে গেছিল, গিয়ে কত 70 বা 80 একটা ইনিংস খেলছিল, জোড়ো ইনিংস। তখনকার দিনে 120-30 স্ট্রাইক রেটের ইনিংস, বুঝেন কি ভয়াবহ ব্যাপার। আর লোয়ার অর্ডারের রফিক ভাই ঝড় তো রেগুলার ছিল। এখনকার লোয়ার অর্ডার পৃথিবীর কোনো দলে এখন আর লোয়ার অর্ডারে ওই ঝড় জিনিসটা নাই। ওই যে মজাটা ছিল যে যারা ব্যাট করতে পারে না তারা গিয়ে একটা ঝড় তুলতো। আজকাল তো সব প্রফেশনাল হয়ে গেছে, 7-8 নম্বর পর্যন্ত জেনুইন ব্যাটিং করে, এমন একটা ভাব যে ওদেরকে ডাবল সেঞ্চুরি করতে হবে। কিন্তু রফিক ভাই ওই 8-9 নম্বরে গিয়ে পাইলট ভাই ওই এন্ডে ধরেন কোন ক্রমে 67 বলে 23 রান করে অপরাজিত। রফিক ভাই চায়া 2 ওভার ব্যাটিং করবে বড় জোর বা 1.5 ওভার কইরা রফিক ভাই একটা 24-25 রানের ইনিংস খেলে চলে আসবে, তাতে আমাদের রান দাঁড়াবে 226। তবে রফিক ভাই যে সুযোগ পাইলে বড় ব্যাটসম্যান হতো সে প্রমাণ কিন্তু সে টেস্ট ক্রিকেটেই রেখে গেছে। সুযোগ পাইলে বলতেছে কেন, তখন তো আমাদের ম্যানেজমেন্টের চিন্তা ভাবনা ছিল খুবই অর্থোডক্স, এতটাই অর্থোডক্স যে উইথ ডিউ রেসপেক্ট টু মনি ভাই, এনামূলক মনি ভাই, রফিক ভাই বেশ কয়েকটা টেস্ট মিস করছে কেন, তারা মনে করতো যে রফিক অত কার্যকর টেস্ট স্পিনার না। বোঝেন বোঝেন দেশের প্রথম টেস্টে 100 উইকেট পাওয়া স্পিনার বেশ কয়েকটা টেস্ট মিস করছে এই কারণে যে রফিককে তারা অত কার্যকর মনে করতেন না। কারণ রফিক তো ওই যে একটি ক্লাসিক টার্নার না, যেটা মনিবাই ছিল। মনিবাই বড় বড় টার্ন নেওয়া হয়তো, কিন্তু আপনারা জানেন যে আধুনিক ক্রিকেটে, তখন তো আধুনিক ক্রিকেট শুরু হয়ে গেছে, বড় টার্নার খুব কাজের জিনিসটা। কোনো কালেই বড় টার্ন কোনো কাজের জিনিস না। বড় টার্ন দিয়ে যদি আপনি উইকেট না নিতে পারেন তাহলে আপনি 5 ফুট দূরে বল ফেলায় নিয়ে আসলে কি হবে। ফলে রফিক ভাই ইফেক্টিভ বোলার ছিল এবং খুবই ভেরিয়েশনওয়ালা বোলার ছিল। যাই হোক, যেটা বলতেছিলাম যে তখনকার ম্যানেজমেন্টের মাথায় ওটা কখনো আসে নাই যে রফিকরে আমরা চাইলে তো আমাদের নিজস্ব গিলক্রিস্ট বানাইতে পারি, 6-7 ব্যাটিং করাইতে পারি টেস্টে। আর সীমিত ওভারের ক্রিকেটে মানে তখন তো ওয়ানডে ছিল, ওয়ানডেতে তো অবশ্যই তার ওপেন করা উচিত ছিল নিয়মিত। 1-2 ম্যাচে করছে, ভালো করছে। যাই হোক, রফিক ভাই কখনো সুযোগ পায় না ব্যাটিং করার, ঘরোয়া ক্রিকেটে পাইছে প্রচুর। এবং ঢাকা স্টেডিয়ামে যারা খেলা দেখছে আপনি তাদেরকে এসব গল্প বলতে গেলে দেবব্রতরে থাপ্পড়ও মেরে ফেলতে পারে যে তুই দেখছিস রফিকের ব্যাটিং, রফিক ছক্কা মারতো, ওই স্টেডিয়াম পার হয়ে যায় পল্টনে বল করতো। এখন ওইটা তো আমার দেখা হয় নাই, কিন্তু আমি যেটা দেখছি সেটা হচ্ছে সেন্ট লুসিয়ায় তার ব্যাটিং। ওইটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজ মানে এই যে আজকাল গিয়ে আমরা যেসব ওয়েস্ট ইন্ডিজে হোয়াইট ওয়াশ করে আসি ওই ওয়েস্ট ইন্ডিজ না। ওই ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন ছিলেন ব্রায়ান লারা, ওই টিমের শিবনারায়ণ চন্দ্রপাল থেকে শুরু করে মোটামুটি স্টারডাস্টেড একটা টিম, মানে ওইটা শেষ গোল্ডেন টিম ওয়েস্ট ইন্ডিজের। সেই টিমটার বিপক্ষে আমরা প্রথমবারের মতো কোনো টেস্ট 5 দিন খেলে ড্র করছি। দেখেন তখন আমরা 5 দিনে যখন কোনো একটা ম্যাচ নিতে পারতাম তখন আমার দিব্যি মনে আছে রেগুলার হেডিং হতো যে কৃতিত্বের সঙ্গে 5ম দিনে গেল বাংলাদেশ। কিন্তু ওই ম্যাচটা আমরা রীতিমতো দাপটের সঙ্গে খেলে জিততে পারতাম না, হয়তো 7 দিন খেলা হলে বা 8 দিন হলে ওরাই জিতে যেত, কিন্তু 5 দিন পর্যন্ত ডমিনেট করা তো বিরাট ব্যাপার। এবং সেটাও কার সঙ্গে, ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। ওই ম্যাচটা যে ড্র হলো কেন হলো, পাইলট ভাইয়ের একটা সেঞ্চুরি ছিল আর ছিল রফিক ভাই 9 নম্বরে নেমে সেঞ্চুরি। হ্যাঁ, ওই সেঞ্চুরি মোটেও রাহুল দ্রাবিড়ের মতো কেতাদুরস্ত সেঞ্চুরি না, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ওই বোলিং অ্যাটাকের বিপক্ষে আপনি যেমনেই করেন, মাইরা করেন দৈরা করেন, একটা সেঞ্চুরি করা বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। ওইটা প্রুভ করে যে রফিক ভাই সুযোগ পাইলে, মানে আধুনিক যুগে তার যদি জন্ম হতো, দেখেন এখনকার প্র্যাকটিস সুবিধা, আমি ওই আগের ক্রিকেটারদের নিয়ে বলার সময় সবসময় বলি, রফিক ভাই সেদিনও আমার বলতেছিল, লাস্ট যখন আমার বাচ্চাদের নিয়ে গেলাম দেখাইতে রফিক ভাইরা, তখনও বলতেছিল দাদা আপনার মনে আছে আপনি আয়সা কিরকম দেখছেন ক্রিকেট ঢাকা যখন প্রথম আসলেন। হ্যাঁ, আমি তো দেখছি যে কোনো ফিজিও ছিল না, কোনো নির্দিষ্ট ট্রেনিং সেট আপ ছিল না। আর রফিক ভাইদের সময় কি বালতিতে করে নিজেরা টিউবওয়েল থেকে পানি নিয়ে আসা প্লাস্টিকের মগে করে বা ওই যে টিনের মগে করে পানি খেত। এখন সবার জন্য ইলেকট্রোলাইট সমৃদ্ধ পানি আসে দেশের বাইরে থেকে। আমি ছোট করতেছি না, এখন যারা খেলতেছে ডিজার্ভ। এবং রফিক ভাইরা ওটা কিচ্ছু পায় নাই, কোনো ফিজিও পায় নাই, জিম পায় নাই, জানতো না নিজেরা সুস্থ রাখতে কি করতে হবে। একই সঙ্গে খেলোয়াড়ি সুযোগ সুবিধাও পায় নাই, মানে যেখানে ব্যাট করার কথা তা করতে পারে নাই, যেটুকু বোলিং এর সুযোগ পাওয়ার কথা তা পারে নাই। তারপরে রফিক ভাই যা করে গেছে এইটা আমরা করতে পারবো না, এইটা করতে পারবো না ক্রিকেটীয় অর্থে না। ক্রিকেটীয় অর্থে তো তারেক সাকিব ছাড়া গেছে, রাজ্জাক ছাড়া গেছে, মানে উইকেট সংখ্যার দিক থেকে মাশরাফিও ছাড়া গেছে, কিন্তু রফিক ভাই মানে ক্রিকেটের বাইরে, মানে ক্রিকেটকে সে অন্য উচ্চতায় নিয়ে গেছে। তাই সুব্রতা প্রায় একটা কথা বলে, কোনো এক বিখ্যাত ক্রিকেট লেখকের কথা, সম্ভবত নেভিল কার্টাসের কথা, যে সে ক্রিকেটের কতটুকু জানে যে শুধু ক্রিকেট জানে। এই জায়গাটা হচ্ছে রফিক ভাই এক ও অনন্য।
বাংলাদেশ। রফিক ভাই ক্রিকেটকে অন্য জগতে নিয়ে গেছে। মোহাম্মদ রফিক আপনার কাছে একটা ঘাড়তাড়া মানুষ, মাঠের ভিতরে গ্যাঞ্জাম করতেছে, কারোর সঙ্গে বনতো না, খুব খাতির কারোর সঙ্গে ছিল না, তো একজন বিরল ক্ষেত্র ছাড়া। এমন মাখা অ্যান্টনির সঙ্গে খুব খাতির ছিল, এরকম ছাড়া কারোর সঙ্গে বন্ধু না। ডেভ ওয়াটমনের মতো মানুষ দিন দুনিয়ার সবার বন্ধু। ডেভের সঙ্গে দুইবার গ্যাঞ্জাম লাগাইছে, একবার গ্যাঞ্জাম লাগাই তো টিম থেকেই চলে গেছিল, আরেকবার তো থাক এটা না বলি, নিউজিল্যান্ডে বসে একটা বড় গন্ডগোল হয়েছিল, সুমন ভাই রাজটাজ সব মিলে ওইটার সঙ্গে রানাও ইনভলভ ছিল, যেহেতু রানা মারা গেছে ওই গল্পটা আর না বলি। কিন্তু এই রফিক ভাই দুইটা জায়গায় দুইটা ঘটনা আমি আপনাকে এখন বলে শেষ করে দেব। রফিক ভাইকে নিয়ে আমি চাইলে সারা রাত বলতে পারি, আমার শরীরে কুলাবে না, এতক্ষণ বলতে পারবো না বলে 12-13 ঘন্টা কথা বলতে পারবো না, নতুবা রফিক ভাইকে নিয়ে 12-13 ঘন্টা বলাটাও কোনো মানে কম পড়বে না তাতে, যে না রফিক ভাইকে নিয়ে আর বলতে পারতেছি না তা না, আমি কখনো শেষ হবে না। দুইটা ঘটনা বলে, এক নম্বর হচ্ছে মুলতান টেস্ট, যেটা আমাদের ক্রিকেট ইতিহাসের অন্যতম একটা শোক গাথা হয়ে আছে। 2003 সালেই কিন্তু আমরা আমাদের ইতিহাসে সবচেয়ে বড় জয়টা পেয়ে যেতে পারতাম। আজও আমি মনে করি যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে টেস্টে সবচেয়ে বড় পারফরমেন্স গুলোর একটা মুলতানে আমরা পাকিস্তানের তখনকার দিনের টিমের সঙ্গে করছিলাম। এর পাশাপাশি আমি রাখি মাউন্ট পঙ্গানুইতে মুমিনুলের দলটা যে জয় পেল। অবশ্যই সবচেয়ে আগায় থাকবে আমরা সম্প্রতি পাকিস্তানকে যে হোয়াইট ওয়াশ করে আসলাম এটা। পাশাপাশি আমি মুলতানের হারা টেস্টটাকে মনে রাখতে চাই, কারণ ওই টেস্টটায় আমরা দেখাইছিলাম যে আমরা অন্য লেভেলের টেস্ট খেলতে পারি। এই টেস্টটা যে আমরা জিতলাম না, আপনি একটু স্কোর কার্ড খুলে দেখবেন যে ঘটনাটা কি ছিল। আরো অনেক কিছু ঘটছিল। একটা বড় কারণ ছিল রফিক ভাই উমর গুলরে ম্যান কাটিং করে নাই। তখনও পাকিস্তানে ম্যাচ জিততে 55 বা 56 রান বাকি। তখন পাকিস্তানের হাতে আসছে মাত্র 2টা উইকেট। সেই 2টা উইকেট কে? এক পাশে ইনজামামুল হক, অন্য পাশে তো 2 বোলার, মানে উমর গুল আউট হয়ে গেলে লাস্ট ম্যান চলে আসবে। তখন যদি আমরা লাস্ট ম্যানকে আনতে পারি তাহলে ইনজামাম ওই পাশে থাকলেও কিন্তু আমরা ম্যাচ জিতে যাই। সেই সময় রফিক ভাই বল করতে গেল, রফিক ভাই ডেলিভারি দিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে দেখে উমর গুল প্রায় হাফ হয়ে চলে গেছে। এখন এটা ব্যাটসম্যানের দিক থেকে ক্রাইম, এবং আমি পার্সোনালি মনে করি যে এই আউটটা করা বৈধ। এই আউটটা করা বৈধ যে ব্যাটসম্যান হাফ ক্রিজ চলে যাবে আর আমি সুবিধা নেব না। কিন্তু এটা যারা ভদ্র বোলার তারা ঠিক ক্রিকেট চেতনা হিসাবে নেয় না। তারা বলে যে এই ব্যাটসম্যানকে একটা চান্স দিতে হবে, ও ভুলে চলে গেছে, ভাই বেশি অ্যাগ্রেশন দেখাইছে, কিন্তু কোনো ক্রিকেটই অন্যায় তো করে নাই, ফলে ওর একটা চান্স দিতে হবে। রফিক ভাই বলটা হাতে নিয়ে স্টাম্পের কাছাকাছি এনে উমর গুলে ডাকলো, ভিতরে চলে আসলো। উমর গুল ভিতরে চলে আসলো, রফিক ভাই ছেড়ে দিল উমর গুলটা, ম্যান কাটিং করলো না। বাংলাদেশ আলটিমেটলি ম্যাচটা হারে গেল। এটা নিয়ে তো অনেক মহাকাব্য হয়েছে, আমি নিজেও মুলতান টেস্ট নিয়ে একটা কন্টেন্ট করছি, আপনাদের মনে আছে, না থাকলে একটু দেখেও নিতে পারে। মুলতান টেস্ট তো মহাকাব্যিক ব্যাপার। বহু পরে ওই যে সেই যে ইন্টারভিউটা দিয়ে শুরু করছিলাম আবাহনী মাঠে, ওই ইন্টারভিউতে আমি জিজ্ঞেস করছিলাম, রফিক ভাই ওর গোলটা আউটটা করলেন না কেন? রফিক ভাই একটু হাসা দিয়ে বললে, আউট করলে কি হতো? তাহলে আমরা ম্যাচটা জিতে যেতে পারতাম। তাহলে আপনার কি মনে হয় যে বাংলাদেশ আর ম্যাচ জিতবে না? এই তো আমি ম্যাচ জিতাইলাম। বাংলাদেশ কিন্তু প্রথম যে টেস্ট ম্যাচ এবং টেস্ট সিরিজ জিতলো, এটা ওয়ান অফ দ্য হিরো। সে 5 উইকেট নিয়েছিল এই ম্যাচে। আর এর চেয়েও বড় বড় ম্যাচ জিতবে জানেন, একসময় বাংলাদেশ পাকিস্তানরে হারাবে, অস্ট্রেলিয়ারে হারাবে, এরকম বড় বড় ঘটনা ঘটবে। সে তার বাসায় বলতেছে। কিন্তু এই যে আউটটা না, যে আমি কিছু করলাম না, আমি একটা ভালো ডেলিভারি করলাম না, একটা ভালো ফ্লাইট দিলাম না, তারপরে একটা লোককে আউট করলাম, এটা আমার কাছে ছোট লোকের মতো কাজ মনে হয়। এতদিন ধরে ক্রিকেট খেলতেছি, কেউ তো কোনোদিন ছোট লোকের অভিযোগ করে নাই। আমি অশিক্ষিত মানুষ, আমারে আপনারা পাত্তা দেন না, ঠিক আছে, আশা দিয়ে কয়, কিন্তু ছোট লোকই করি নাই দাদা জীবনে। এই জন্য আউটটা করি নাই। করলে সারা জীবন সবাই বলতো যে রফিক একটা ছোট লোক, বাংলাদেশ একটা ছোট লোকের দল, জেতাচ্ছে না, ছোট লোক না অনেক ভালো, চায়রা যাওয়াও ভালো। আচ্ছা বলেন, এই রফিকরা আপনি কেমনে বিশ্লেষণ করবেন? ওই যে এমসিসি কলিন কাউটের বক্তৃতা করে, ওই কলিন কাউটের বক্তৃতার মূল কারণ হচ্ছে যে সমস্ত ক্রিকেটারের মধ্যে একটা পজিটিভ চেতনাবোধ ছড়ায় দেওয়া। রফিক ভাই তার জীবনে আপনার ধারণা কলিন কাউটের নাম শুনছে, এমসিসির নাম শুনছে? শোনে নাই। রফিক ভাই তো পর্যন্ত জানেই না। তাহলে স্রষ্টা রফিক ভাইয়ের ভিতরে এই চেতনাটা দিয়ে পাঠাইছে যে রফিক শুধু ভালো ক্রিকেটার হয়েও না, একই সঙ্গে বড় মনের মানুষ হয়েও, যেটা বলবে যে ছোট লোক হচ্ছে আয়রা যাওয়াও ভালো। এই হচ্ছে রফিক ভাই। শেষ করি রফিক ভাইরে দিয়েছি কারণ আমি রফিক ভাইরে সবচেয়ে হাইলি রেট করি, সেটা হচ্ছে একটা সাংস্কৃতিক বিষয়। দেখেন আমাদের এখানে একটা ব্যাপার থাকে
যে বাংলাদেশে এটা খুব বেশি, যে শেকড়কে অস্বীকার করা। আপনি দেখবেন, ধরেন আমি দেবব্রত, আমি যদি ঢাকায় না আসতাম তাহলে আমি কোথায় থাকতাম? এটা জাস্ট চোখ বুঝলে কিন্তু আমি দেখতে পাই ধরেন আমি কোনো ক্রমে টেনে টুনে ডিগ্রি পাস করছিলাম, আমি হয়তো একটা এনজিওতে চাকরি করতাম, আমি শুরুতে এনজিওতেই তো চাকরি করতাম, এখন হয়তো একটা ব্রাঞ্চ ম্যানেজার হইতাম, এত বয়স হয়ে গেছে। ফলে আমি ওইটা কোনো সময় ভুলে যাই যে আমি কোন জায়গা থেকে আসছি, আমার সর্বোচ্চ দৌড়টা কি হওয়ার কথা ছিল। সেটা ঘটনা চক্রের স্রষ্টা আজকে আপনাদের সামনে বসায় দিচ্ছে। এটা তো ঘটনা চক্রে ঘটছে। এখন বেশিরভাগ মানুষের যেটা হয়, বিশেষ করে সেলিব্রিটি ওয়ার্ল্ডে, আমাদের মতো মানুষের তত হয় না, সেলিব্রিটি ওয়ার্ল্ডে কোথা থেকে আসছে এটা ভুলে যায়। যখন ঢাকা শহরের এই আলোর মধ্যে আসে না, সে স্যুটকোট পরে সত্যি সত্যি সেরাটন ইন্টারকন্টিনেন্টালে চলে যায়, মানে মানসিকভাবে সে আর ওখান থেকে বেরোতে পারে না। কিন্তু রফিক ভাই তার জীবনে কখনো ওই কেরানীগঞ্জ ছাড়ে নাই। হ্যাঁ, সে থাকছে ধরেন পৃথিবীর সবচেয়ে বড় বড় 5 তারকা হোটেলে, নিউজিল্যান্ডে থাকছে, ইংল্যান্ডে থাকছে, ওয়েস্ট ইন্ডিজে থাকছে, ইন্ডিয়ায় থাকছে, কিন্তু রফিক ভাই মানসিকভাবে সবসময় কেরানীগঞ্জে রয়েছে। সে যেদিন ক্রিকেট ছাড়ছে, সে এমনিতেই সবসময় কেরানীগঞ্জ থেকে যাতায়াত করতো ঢাকায়, সবসময় ওখানে থাকতো, কোনোদিন ঢাকায় থাকে না। যেদিন ক্রিকেট ছাড়ছে সব গোটায় আবার কেরানীগঞ্জ চলে গেছে। রফিক ভাই ঢাকায় কারোর কিছু দখল করতে আসে নাই। যত ক্রিকেটার, যত সেলিব্রিটি, কাউরে ছোট করতেছি না, কিন্তু যারা এগুলো করে তারাও সঠিক করে। আমি ক্রিকেটার হিসাবে এই করছি, আমাকে এই পদ দাও, এই টেন্ডার দাও, ওই করে দাও, এই দাও, কিচ্ছু না। রফিক ভাই চলে গেছে, রফিক ভাই কেরানীগঞ্জে চলে গেছে। চলেন একদিন যান, যে দেখে আসেন। রফিক ভাইয়ের একটা টিনের দোকান আছে, টিন বোঝেন নয় যে ডেউটিন, ওই ডেউটিনের একটা দোকান আছে, ওই দোকানে আরো কি কি যেন এখন বিক্রি করে। ওই দোকানে বসে এলাকার লোকজনের সঙ্গে আদি রসাত্মক গল্প করতেছে, মজা করতেছে। এলাকার কার মেয়ের বিয়ের সমস্যা, অমুক সমস্যা, তমুক সমস্যা, এগুলো মেটাতেই তার টাকা পয়সা অলমোস্ট শেষ। এবং তার কাছে কেরানীগঞ্জ হচ্ছে একটা অন্য জগৎ। এই যে ধরেন আইসিসি ট্রফি যখন জিতলো, সবগুলো খেলোয়াড়কে একটা করে জায়গা দেওয়া ছিল, রোহিত তার জায়গা বেছে দিচ্ছে, বেছে দিয়ে ওই টাকা দিয়ে এলাকায় একটা স্কুল করছে। রোহিত ভাই জিজ্ঞেস করলে রোহিত ভাই বলে, আমি তো পড়াশোনা করতে পারলাম না, আমি তো শিক্ষিত হতে পারলাম না, যদি এলাকার পোলাপানি হয়। এই ছিল রফিক ভাই। যে সে ঢাকায় এসে ঢাকাইয়া হইতে চায় নাই, ঢাকার পশ হইতে চায় নাই, সে ঢাকার শিক্ষাটাকে ওইখানে নিয়ে গেছে। সে ক্রিকেট খেলে যা পাইছে পুরাটা এলাকার মানুষকে দিয়ে দিছে, মানে হাতে ধরে টাকা দিয়ে দেয় নাই, ওইটা দিয়ে এলাকার মানুষের জন্য কিছু করতে চাইছে। একটা হাসপাতাল করতে চাইছে, এখনো পুরো কমপ্লিট করতে পারে নাই। ওই বাচ্চাদের জন্য একটা স্কুল করছে। আর এখন রফিক ভাইয়ের আলটিমেট ড্রিম হচ্ছে একটা একাডেমি করা। হ্যাঁ, এটার জন্য আমি রফিক ভাইরে বলছি যে রফিক ভাই আমরা ক্রাউড ফান্ডিং করি। ক্রাউড ফান্ডিং তো লাগবে না, ধরেন আমার মধ্যে অগ্রত, আমিও যদি ফেসবুকে এখন লিখি যে মোহাম্মদ রফিক একাডেমি করবে, কোনো কর্পোরেট প্রতিষ্ঠান রাজি হবেন কিনা, আমি নিশ্চিত 5টা ইনবক্সে হাই হ্যালো আমিও পাবো। আমি ইনফ্যাক্ট যেদিন এসে ফেসবুকে স্ট্যাটাস দিছিলাম, তখন একটা কর্পোরেট হাউস থেকে আমার ফোন দিছিল যে আমরা মোহাম্মদ রফিকের পাশে থাকতে চাই। আমি সঙ্গে সঙ্গে রফিক ভাইরে জানালাম, রফিক ভাই অমুক গ্রুপ আপনার সঙ্গে থাকতে চায়। আর বাদ দেন বিয়া, আগে নিজে কিছু দাঁড় করাই, 2-4 টাকা যা আছে, ওই একটা বিল্ডিং আছে ওই পাশে, ওইটা বেচবো ঠিক করছি, ওইটা বেচা জায়গা জমি সব কেনা হয়ে গেছে, জায়গা দলিল টলিল করে ফেলছে, একটা বেশ বিস্তীর্ণ জায়গা, মূলত স্পিনারদের নিয়ে কাজ করবে। এখনো পর্যন্ত তার কোনো স্পন্সর নেওয়ার ইচ্ছা নাই, তবে একসময় হয়তো আমি নিশ্চিত যে তার সঙ্গে উচিত হবে কর্পোরেট হাউস, বিজনেসম্যান, ক্রিকেট বোর্ড এদের যুক্ত হওয়া। কারণ এরকম একটা মহৎ প্রজেক্টে যে যুক্ত হবে তার প্রাপ্তি হবে, মোহাম্মদ রফিকের কোনো প্রাপ্তি হবে না। মোহাম্মদ রফিক এখন এই স্বপ্নে চলতেছে। হ্যাঁ, একটা প্রশ্ন শেষ পর্যন্ত থেকে যায়, যে বারবার যে প্রশ্নটা আমাকে আপনারা করেন যে রফিক ভাইকে কেন জাতীয় দলে যুক্ত করা হয় না, আমিও মনে করি না রফিক ভাইকে কোচ হিসাবে দলে যুক্ত করা উচিত। কারণ রফিক ভাই আসলে ঠিক আপনাদের ট্র্যাডিশনাল ফর্মের মানুষ না। রফিক ভাই আমাদের মতো, ওই যে বললাম, নিম্ন বর্গের মানুষ, মানসিকতার জায়গা থেকে। এমনিতে উচ্চ বর্গের মানুষ, কিন্তু মানসিকতার জায়গা থেকে। ফলে তারা ফর্ম ফেলার চেষ্টা করেন না। হ্যাঁ, রফিক ভাইয়ের এক্সপার্টাইজটা কাজে লাগানোর জন্য বোর্ডের যা দরকার তাই করা উচিত। রফিক ভাইয়ের যদি সপ্তাহে একবার আয়না হলেও ন্যাশনাল টিমের সঙ্গে কাজ করানো যায়। আজকে যারা স্পিনার, এটা নিয়ে আমার সঙ্গে রফিক ভাইয়ের অনেকবার কথা হয়েছে যে কেন স্পিনাররা কোয়ালিটি স্পিন করতে পারে না। রফিক ভাই এদের দিয়ে অনেক বেটার প্রোডাক্ট এনে দিতে পারবে। কিন্তু আমি মনে করি রফিক ভাই যে জগতে আছে এই জগতেই থাকতে দেন। সে মাঝে মাঝে হয়তো বলে যে কই আমার এত কোচ করতে চায় না, কিন্তু এটা তার জগৎ না, তার মূল জগৎ ওই কেরানীগঞ্জ। দেখেন, সে আসলে বাংলাদেশের কলিন কাউটের কিচ্ছু বুঝে না বুঝে সে ওমর গুলরে আউট করে না, সে তার আইসিসি ট্রফি জেতা জমি বেচে কেরানীগঞ্জের বাচ্চাদের জন্য স্কুল করে, সে জীবনে সব কিছু, এখন একটা বিল্ডিং আছে, সে বিল্ডিংটা বেচে ও একাডেমি করতেছে। এই লোকটা কেন ডিস্টার্ব করবো আমরা, কেন ওখান থেকে তুলে এনে আবার ঢাকায় বসাবো?
মোহাম্মদ রফিক আমাদের মোহাম্মদ রফিক থাক। মোহাম্মদ রফিক শেষ পর্যন্ত আমাদের সর্বকালের সর্বসেরা ক্রিকেট মানব হয়ে টিকে থাক। রফিকের জন্য অনেক প্রার্থনা, তার দীর্ঘায়ু কামনা করি। আমাদের ক্রিকেটকে সে যেন কিছু দিয়ে যেতে পারে, এই প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন।